ফেডারেল সরকার ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত শতাধিক ব্যক্তির বিচার সঠিকভাবে করেছে কিনা এ নিয়ে সুপ্রিম কোর্টের বিচারকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। সুপ্রিম কোর্টের কনজারভেটিভ মেজরিটি ইঙ্গিত দিয়েছে যে ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলায় অংশ নেওয়া শত শত ব্যক্তি যাদের বিরুদ্ধে প্রসিকিউটররা অভিযোগ এনেছিলেন, এর মধ্যে অনেক মামলা জাস্টিস ডিপার্টমেন্টকে আবারও খুলতে হতে পারে, ওপেন করতে হতে পারে। বাইডেন প্রশাসনের সলিসিটর আদালতে বলেছেন, এখানে সহজ প্রশ্ন হলো তারা কি কংগ্রেসের জয়েন্ট সেশনে ভোট গণনার কাজে বাধা দিয়েছে, প্রশ্নবোধক চিহ্ন, এবং এর উত্তর হলো হ্যাঁ। তাদের ভাষায় মঙ্গলবার 90 মিনিট সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে যুক্তিতর্ক হয় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ট্রাম্পের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে। ফেডারেল সরকার ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত শতাধিক ব্যক্তির বিচার সঠিকভাবে করেছে কিনা এ নিয়ে সুপ্রিম কোর্টের বিচারকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। সুপ্রিম কোর্টের কনজারভেটিভ মেজরিটি ইঙ্গিত দিয়েছে যে ৬ জানুয়ারি ক্যাপিটলে হামলায় অংশ নেওয়া শত শত ব্যক্তি যাদের বিরুদ্ধে প্রসিকিউটররা অভিযোগ এনেছিলেন, এর মধ্যে অনেক মামলা জাস্টিস ডিপার্টমেন্টকে আবারও খুলতে হতে পারে, ওপেন করতে হতে পারে। ক্যাপিটলে হামলাকারীরা ভোট গণনায় বাধা দেয় এমন অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। তাদের মধ্যে একজন পেনসিলভেনিয়ার সাবেক পুলিশ অফিসার জোসেফ ফিশার। তার অ্যাটর্নি জেফ্রি গ্রিন আদালতে বলেছেন, ভোট গণনায় বাধা দেয় বিষয়টি নথি পরিবর্তন করে দেয়া বা নকল নথি দেওয়ার মতো কাজকে বলা হয়, যার সরাসরি প্রভাব ভোট গণনায় পড়ে, কিন্তু ক্যাপিটল হামলার ক্ষেত্রে এমন কিছু হয়নি বলে তার মত। বাইডেন প্রশাসনের সলিসিটর আদালতে বলেছেন, এখানে সহজ প্রশ্ন হলো তারা কি কংগ্রেসের জয়েন্ট সেশনে ভোট গণনার কাজে বাধা দিয়েছে, প্রশ্নবোধক চিহ্ন, এবং এর উত্তর হলো হ্যাঁ। তাদের ভাষায় মঙ্গলবার 90 মিনিট সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে যুক্তিতর্ক হয় এবং এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ট্রাম্পের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে। প্রফেসর মোস্তফা সারওয়ার। হ্যাঁ, এখানে যে কনজারভেটিভ জাজদের যে বক্তব্যটা সেটা দেখতে হবে, কারণ তারা বলতে চাচ্ছে যে মানে আমি যে দুজনের দেখলাম কমেন্টস, আমাদের এই লুজিয়ানার যে নিউ অর্লিয়েন্স শহরের যে মহিলা এমি ব্যারেট, যার লাস্ট টাইম মিসেস ব্যারেট, জাস্টিস মিসেস ব্যারেট, এদের বক্তব্য যা দেখলাম তাতে এটার সারাংশ হলো যে এই যে প্রভিশনটা এটা ব্রড অ্যাপ্লিকেশন না হয়ে এটা ন্যারো অ্যাপ্লিকেশন হওয়া উচিত। অর্থটা কি? এই হলো যে ওয়ান আর্গুমেন্ট যে যারা ওখানে ডেমনস্ট্রেশন করেছে, ক্যাপিটাল হিল আক্রমণ করেছে, সো কল্ড তাদের বক্তব্য অনুযায়ী সেটা প্রমাণ এখনো হয়নি পুরোপুরি। কাজে যারা ওখানে গিয়েছে তারা ডেমনস্ট্রেশন করেছে, বাধা দিয়েছে। বাধা দেওয়া আর ডকুমেন্ট অল্টার করা এই দুটো ভিন্ন জিনিস। এইটাকেই ওনারা মানে আর কি মানে এমফেসাইজ করার চেষ্টা করছেন। কাজে দেখা যাক যে এটা কোন দিকে যায়। তবে হয় কি যে আমি সাধারণত কিছুটা লিবার্টারিয়ান ধাঁচের বিশ্বাসী। তার অর্থ যে ব্যক্তি স্বাধীনতা অনেক বেশি, সরকারি যে আইনগুলো তার সীমিত ইন্টারপ্রিটেশনসে আমি অনেকটা পক্ষপাতী ব্যক্তিগতভাবে। আচ্ছা, কাজে সেই জন্য আমি মনে করি যে এখানেই পার্থক্য যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য পৃথিবীর দেশগুলো। যেমন ধরুন অনেক দেশ আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেখানে সরকার একদম মানে এমন ইন্টারপ্রিটেশন করে যেটার আর প্রতি উত্তর দেওয়া যায় না, কাজে জনগণ তার ভিকটিম হয়ে যায়। কিন্তু যুক্তরাষ্ট্রে যেহেতু এখানে ব্যক্তি স্বাধীনতা অনেক বেশি, কাজে সেই ক্ষেত্রে এই ইন্টারপ্রিটেশনটা দেখা যায়। তারা কিন্তু একটা কথা বলছে, অ্যালিটো বলেছে যে এটা যে ক্যাপিটাল হিল যে আক্রমণ করেছে সেটা একটা খারাপ ব্যাপার, সেটা একদম দারুণ কর্নার, ওটা উনি কিন্তু বলেছেন। কিন্তু তারপরে উনি বলেছেন যে এর যে ইন্টারপ্রিটেশন যেটা হবে সেটার ব্যাপারে মানে যদি সরকারকে অধিকার দেওয়া হয় ব্রড স্পেকট্রামে, মানে যেটা এখানকার লয়াররা করে, ওরা যখন সু করে তখন ওরা করি বলে যে আমি একটা জাল, মানে ওই যে আমাদের যে খ্যাপ জাল আছে না, বিরাট জালে যাকে পারি সবাইকে করে তারপরে আমরা করব, প্রসিড করব। এটা একটা ব্রড স্পেকট্রাম, ব্রড ইন্টারপ্রিটেশন। এটা কি সুপ্রিম কোর্ট চাচ্ছে এর একটা ন্যারো ইন্টারপ্রিটেশনের জন্য। আচ্ছা, আমি একটু প্রফেসর মনির মুজতবা আলীর কাছে যেতে চাই। বাকি যতগুলো মামলা আছে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে, সবচেয়ে কঠিন হলো এই অভিযোগটি যে ভোটে বাধা দেয়া। অন্যগুলোতে হয়তো অর্থ জরিমানা দিতে হতে পারে বা নানা রকমের, কিন্তু এই বিষয়টি এবং এই যে আজকের যে ঘটনা প্রবাহ সব মিলে আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই। সেই প্রভিশনটা যে যে আইনটা নিয়ে সুপ্রিম কোর্টে যে হচ্ছে আর কি, জি,
আপনার বিতর্ক হচ্ছে, সেই আইনটা হচ্ছে ওই এনরন যে স্ক্যান্ডালটা হলো আর কি, এনরন যে হয়ে গেল, মানে ব্যাংকরাপ্ট হয়ে গেল, তারপরে যে অনেক মানে কোটি কোটি টাকা যে হলো, নষ্ট হয়ে গেল, মানুষ হারিয়ে ফেললো, তারপরে এই আইনটা হলো। তো সারার ভাই যেটা রেফারেন্স দিলেন যে সুপ্রিম কোর্টে কিছু কনসারভেটিভ জাজরা যেটাকে ইউজ করছে, যে সেটা হয়তো আপনার জানুয়ারি 6-এ ঘটেনি, কিন্তু ওই আইনের কিন্তু একটা প্রভিশন আছে যেটা হচ্ছে যে অবস্ট্রাক্ট বা ইমপিড অফিসিয়াল প্রসিডিং। হ্যাঁ, তো সেটাকে যদি আপনি বিবেচনায় নেন তাহলে সেটা তো হয়েছে, সেখানে সার্টিফাইড হবে যিনি জিতছেন, তিনি বাইডেন, এবং সেটা যাতে না হয় সেই অফিসিয়াল প্রসিডিংটা ইমপিড করার জন্য বা অবস্ট্রাক্ট করার জন্যই কিন্তু এই লোকজন গেছে সেখানে, তারা ভায়োলেন্সে নিমজ্জিত হয়েছে। হ্যাঁ, কাজেই এই কনসারভেটিভ যে জাজরা তারা আরেকটা জিনিস বলছে যে এটা তো ওই ব্যাপারে, মানে একটা ফাইন্যান্সিয়াল ম্যাটার্সের ব্যাপারেই এটা এই আইনটা পাস হয়েছিল। হ্যাঁ, কিন্তু ফাইন্যান্সের তো কোনো ব্যাপার নাই এখানে। হ্যাঁ, তো সেই ব্রড আইনটা যে ব্রডলি যে ইউজ করা হবে এখন, এটাকে ইতিপূর্বে কখনো হয়েছে? তার জবাবে কিন্তু সলিসিটর জেনারেল বলেছে যে এর আগে তো এই ধরনের ভায়োলেন্স হয়নি বা এই ধরনের অবস্ট্রাকশন বা ইয়া হয়নি, যার ফলে কাজেই এটা যদি নাকচ করা হয় তাহলে আমি মনে করি যেটা হবে সেটা হলো যে আসলে আমাদের কোর্ট অনেকটা দলগত হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি আপনার কাছে আমার এই বিষয়ে সঙ্গে সম্পর্কিত আরেকটি মামলা সম্পর্কিত একটি প্রশ্ন প্রফেসর মুনির মুজতবা আলী, সেটা হচ্ছে আমরা জানি যে অনেকগুলো মামলা চলছে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে। আপনি যেটি বলছিলেন যে এই ধরনের ঘটনা প্রবাহই তো এই দেশে তেমন ঘটেনি বা ঘটেইনি আপনি বলছেন, এবং আপনারা সবাই সেটা ফলে এই সব কিছুই নতুন দেখছে। তো সেই জায়গা থেকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে হাসমানি মামলার বিচারে 6 জন জুরি সদস্য চূড়ান্ত করা হয়েছে। হাসমানি মামলায় বিচারের এজেন্ডাকে এগিয়ে নিতে ভালো কিছু বয়ে আনবে না এটি বলা হচ্ছে। রিপাবলিকানদের ঐক্যবদ্ধ না, আমি দুঃখিত, এটি অন্য একটি নিউজ সংবাদে। এই জায়গাতে সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এই জুরি যখন নির্বাচন করা হয় তখন মানে সাবেক প্রেসিডেন্ট একটু বিড়বিড় করে কিছু কথা বলেছেন, যেটিকে সেই জুরিকে প্রকারান্তরে হুমকি কিনা সেটি নিয়ে গণমাধ্যমগুলো এর মধ্যে আলোচনা শুরু করেছে। তো এই জায়গাটি থেকে আপনার কাছে জানতে চাই যে মানে বিভিন্ন ধরনের মামলা চলছে, এই হাসমানি মামলা, জুরি সদস্য নির্বাচন, এটি নিয়ে আপনার বক্তব্য শুনতে চাই। আপনার 7 জন জুরোর্স সিটেড হয়েছে। জি, তাদের তো প্রয়োজন 12 জন হলো বসবে, আর 6 জন এক্সট্রা থাকবে, 18 জন। যাক, 1/3 হয়ে গেছে, এটা একটা খুব ভালো খবর যে 2 দিনের মধ্যেই আপনার 1/3 তাদের সিলেকশন হয়ে গেছে, আর মোট 1/3 সিলেকশন হয়ে গেছে। এখন ওই যে আপনি যেটা বললেন যে সে বিড়বিড় করে যেন কি বলেছে, এবং জাজ কিন্তু তাকে একটা ইয়ে দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে, সেই বিড়বিড়ের ব্যাপারে একটা ওয়ার্নিং দিয়েছে, এবং এটা কিন্তু খুব ভালো করেছে। আমি বলবো এটা ভালো করেছে এই কারণে যে এই বিড়বিড়টা যদি বন্ধ না করে সে মোটামুটি, এটা তো আসলে তো মানে জুরি ইন্টিমিডেশন। হ্যাঁ, কাজে সেটা সে হয়তো ভবিষ্যতে জোরে সোরে করবে। হ্যাঁ, কাজেই জাজ যেটা করছে, আমার এই জাজটাকে বেশি স্ট্রং মনে হচ্ছে, এবং এই মানে প্রথম থেকেই কিন্তু তাকে শক্ত হতে হবে। শক্ত না হলে তো আসলে ট্রাম্পের যে আচরণ সেটা তো আমরা ইতিমধ্যেই দেখেছি অন্য কেসগুলো, তারপরে সিভিল কেসগুলো আমরা ইতিমধ্যে দেখেছি, তাতে সেগুলো আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, কাজেই এটা একটা ভালো লক্ষণ। আমার মনে হয় এই মামলাটার বিচার কার্য খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, পরে দেখা যাক কি হয়। জি, প্রফেসর মোস্তফা সরওয়ার একই বিষয়। আমি এখানে ডক্টর মুনির মুস্তফা আলীর সঙ্গে একমত যে ওই যে বিড়বিড় করা কিংবা ওয়ার্নিং দেওয়া কিংবা বাইরে এসে বক্তৃতাতে থ্রেট করা, এগুলোর বিরুদ্ধে এখন থেকেই খুব কঠোর ব্যবস্থার ইঙ্গিত দেওয়া উচিত, এবং যদি সে করে সঙ্গে সঙ্গে এগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। আমি এর সঙ্গে একদম সম্পূর্ণ একমত। এটা জুরি ইন্টিমিডেশন, সেটা চলবে না। আচ্ছা, আমরা এবার একটু প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনিও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তো সাবেক এবং বর্তমান এই 2 প্রেসিডেন্ট
নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছেন এটি ধরে নেওয়া হচ্ছে এবং সেই নির্বাচনে জনপ্রিয়তায় কে কখন কাকে ছাড়িয়ে যাচ্ছেন সেটি হচ্ছে আসলে এখন আলোচনার বিষয়। তবে নির্বাচনের বেশ কয়েক মাস এখনো বাকি, এই সময়টিতে অনেক কিছু বদলে যেতে পারে। তার মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতিও কিন্তু জটিল থেকে জটিলতর হচ্ছে, সেটি কতটা প্রভাব ফেলবে আন্তর্জাতিক প্রেক্ষাপটে এবং অবশ্যই দেশীয় অভ্যন্তরীণ রাজনীতিতে, এটিও আমরা আলোচনা করব। তো আমি একটু আজ পেনসিলভেনিয়াতে স্ক্র্যান্টন শহরে নির্বাচনী প্রচার অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন এবং তিনি সেখানে কি বলেছেন? তিনি বলেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প দেশের অর্থনীতির পাশাপাশি স্বাস্থ্যসেবা এবং আবাসন খাতকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, এটা তার অভিযোগ। ট্রাম্পের ব্যর্থতার কথা তিনি বলেছেন, যে কারণে করোনা পরিস্থিতি বিপজ্জনক হয়েছিল দেশে, সেটি তিনি বলেছেন। মেগা রিপাবলিকানরা বিলিয়নিয়ারদের কর কমিয়ে সেই ভার দেশের প্রবীণদের উপরে চাপাতে চায়, এটি তিনি বলেছেন। তিনি বলেছেন তার প্রশাসন ধনীদের কাছ থেকে ন্যায্য কর আদায় করে সীমিত আয়ের মানুষদের জন্য নানা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে। এখন যখন নির্বাচনী প্রচারণা কেউ চালান, নিশ্চয়ই তিনি তার কথা বলবেন এবং প্রতিপক্ষের সমালোচনা করবেন। এই বক্তব্যগুলোকে প্রফেসর মুস্তফা সারওয়ার কিভাবে বিশ্লেষণ করবেন? আমার যেন মনে হয় যে এই স্ট্র্যাটেজি নিয়ে উনি শুরু করেছেন, এটা একটা এফেক্টিভ, মানে এটাকে যদি আর্টিকুলেট করা যায় ভালো করে এবং ভালো করে প্রচার করা যায়। যেমন ধরুন উনি যে বলছেন যে রিচদেরকে উনি ট্যাক্স করবেন, সেটা কিন্তু বিলিয়নিয়ারদের কথা বলছেন, তাদের উপরে করবেন এবং সেটা একটা ন্যায্য 25% একটা মিনিমাম ট্যাক্স ফর বিলিয়নিয়ার্স ইজ, মানে আমরা সবাই তো অনেক হাই ট্যাক্স দেই, মানে যে রেটে আমরা ট্যাক্স দেই, আর সেখানে বিলিয়নিয়াররা বিভিন্ন ভাগ যোগ করে ওরা কেটে যায়, সেটাকে উনি বন্ধ করে দিয়ে যে ওটাকে করতে পারেন, সেটা তো সবার জন্যই মঙ্গল, সবারই একটা ফেয়ারনেস থাকা উচিত। আর উনি যে স্ক্র্যান্টন থেকে শুরু করেছেন এটা কিন্তু খুবই অর্থবহ, কারণ উনি ওখানেই মানুষ। আমি ওই শহরে বেশ কয়েকবার গিয়েছি, যখন আমি ইউপেনে ভিজিটিং প্রফেসর ছিলাম, তখন প্রায় পোকোনো মাউন্টেনে যেতাম আনন্দ করার জন্য, ছুটির জন্য। তখন আমরা আবার স্ক্র্যান্টনেও চলে যেতাম, খুবই সুন্দর একটা সিনিক এলাকা। কিন্তু এইটাই হলো একটা ওয়ার্কিং ক্লাস শহর, এখানেই বাইডেন ছোটবেলা থেকে গড়ে উঠেছে, মানুষ হয়েছে এবং উনি এখান থেকেই বলেছেন যে তার যে ভবিষ্যতের যে প্ল্যান, তাতে সাধারণ মানুষের জন্য, যে উনি স্ক্র্যান্টন থেকে করছেন আর তার প্রতিদ্বন্দ্বী করছে মারে-লাগো থেকে। এই যে পার্থক্যটাকে উনি খুব মানে ওনার মানে নির্বাচনী প্রচারে একটা কোর প্রপাগান্ডা হিসেবে উনি করতে চাচ্ছেন। মানে এটা প্রতীকী অর্থে এটার একটা গুরুত্ব আছে, নিশ্চয়ই দারুণ গুরুত্ব আছে, কারণ সাধারণ লোকের সঙ্গে হি ইজ ট্রাইং টু আইডেন্টিফাই, বিশেষ করে যেটা রাস্ট বেল্ট সুইং স্টেটগুলো, মিশিগান, পেনসিলভেনিয়া, মিনেসোটা, এইগুলো, উইসকনসিন, দিস আর দ্য ইন্ডাস্ট্রিয়াল রাস্ট বেল্ট ছিল এক সময়, এবং ইলিনয়ের আশেপাশের সব জায়গাগুলো, সেখানে উনি অবশ্যই উইন করবেন। এই রাস্ট বেল্টগুলোর যে ওয়ার্কিং শ্রেণী, যারা মানে বিভিন্ন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য তাদের জব হারিয়েছে, গাড়ির কোম্পানি থেকে, স্টিল কোম্পানি থেকে, অন্যান্য রিলেটেড কোম্পানি থেকে, তারা কিন্তু আমার ধারণা তার যদি এই প্রপাগান্ডাটাকে খুব ভালো করে প্রচার করা হয়, he will be able to tune with them, তাদের মনের সঙ্গে তার মিল হবে এবং এটা তার জন্য সুবিধা হবে। তবে ওখানে একটা জিনিস লক্ষ্য করুন, ওখানে কিন্তু প্রোগ্রেসিভরা এবং মুসলিমরা একমাত্র তার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন করেছে, এবং সেটাও কিন্তু একটা অন্য কারণ যে বাইডেনকে সাবধান করে দেওয়া হচ্ছে যে তোমার এখনো সময় আছে, তুমি গাজার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়ে নাও এবং ইসরায়েলের যে ধ্বংসযজ্ঞ সেটাকে তুমি বন্ধ করে দাও। এবং মাইকেল মুরে একটা যে স্টেটমেন্ট আপনি যদি লক্ষ্য করে থাকেন, উনিও কিন্তু ওই সাজেশনে দিয়েছেন যে এই সমস্ত এলাকাতে ভোট পাওয়ার জন্য, তাকে বিজয় লাভ করার জন্য, তাকে ওই গাজার ব্যাপারটাকেও সমাধান। ধন্যবাদ আপনাকে। আমি প্রফেসর মনির মুজতবা আলী আপনার কাছে যাওয়ার আগে একটু যুক্ত করতে চাই, বরাবরের মতোই কিন্তু পেনসিলভেনিয়া একটা সুইং স্টেট, খুব অল্প ব্যবধানে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট জো বাইডেন এগিয়ে আছেন, কিন্তু যে কোনো সুইং স্টেটে যারা ইন্ডিপেন্ডেন্ট ভোটার, তরুণ ভোটার, তারা কিন্তু যে কোনো ধরনের আসলে ফলাফল বদলে দিতে পারে। এমনকি আমরা অন্তত মিশিগান এবং পেনসিলভেনিয়াতে বলতে পারি যে বাংলাদেশি আমেরিকান যারা
তারা এই নির্বাচনে বিরাট একটা প্রভাবক হয়ে যেতে পারেন। কারণ যে সংখ্যাটি আসলে পার্থক্য গড়ে দেয়, তাতে বাংলাদেশি আমেরিকানরা যদি একদিকে চলে যায়, যে কোনো দিকেই, তাহলে মানুষ তো তার নিজস্ব মতামত দেবে। তারপরেও যদি এবার বিভিন্ন জনের মতামতের প্রতিফলন একই রকমভাবে ঘুরতে থাকে, তাহলে যদি একদিকে চলে যায় সেটি, তাহলে কিন্তু যে কারোর জন্য এটি ভালো এবং মন্দ দুইজনের জন্য তৈরি করতে পারে। আপনার কাছে কি মনে হয় প্রফেসর মনির মুস্তফা আলী? আপনি চমৎকার একটা ইস্যু উল্লেখ করেছেন। পেনসিলভেনিয়ায় বাইডেন জিতেছিল 2020-তে আপনার 1%, যেটা আমাদের মনে রাখতে হবে, জাস্ট 1%। এখন তারা কিন্তু পোলে নেক অ্যান্ড নেক। এখানে আপনি যে মানে আপনি বাঙালি, আমাদের বেঙ্গালি ডায়াসপোরা, সেটাকে উল্লেখ করেছেন, কিন্তু আপনি মানে মুসলিম পপুলেশনকে যদি ধরেন, তাহলে সেখানে এখন আমি জানি না কতটা বাইডেনের আত্মশুদ্ধি করার সময় আছে, কিন্তু যতটা হয়ে গেছে এতেই আমার মনে হয় যে মুসলমানদের যে ভোট সে পেত তার অর্ধেক ভোট সে পাবে না। আমার এটা একেবারে জেনারেস এই যদি না পান তাহলে সেই ভোট কোথায় যাবে? সেটা ভোট হয়তো চলে যাবে কর্নেল ওয়েস্টের কাছে বা কেনেডির কাছে চলে যাবে, বা তারা ভোট দিতেই যাবে না, তারা হয়তো ভোট দিতেই যাবে না। দেখেন, আমি এই কিছুদিন ধরে বাইডেনের, আমরা তো এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলছি আর কি। সেখানে ইদানিং যে ঘটনাটা ঘটে গেল, মানে সে কিছুটা মেকআপ করতে চায়, সে মেকআপ করতে গিয়ে কিন্তু আবার দেখা যায় যে সে আবার সেই আগের জায়গায় ফিরে গেছে। যেমন ধরেন এই যে ঘটনাটা ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ঘটনাটা হয়ে গেল, আচ্ছা, এখানে করলো কি, ইসরায়েল একটা কনসুলেটকে অ্যাটাক করেছে, সেখানে কি বাইডেন তার কোনো নিন্দা করেছে বা কোনো কথা বলেছে? কোনো কথা বলেনি। এবং তার বিপরীতে ইরান যখন বললো যে তারা রিটালিয়েট করবে, তখনই সে ওই যে তার যে অতি উৎসাহ, মানে ইসরায়েলের ব্যাপারে যে অতি উৎসাহ, সেটা একদম বেরিয়ে আসে। হ্যাঁ, এবং সে সেখানে বলে দিল যে আমরা ইরানকে যে কোনো মূল্যে আমরা প্রোটেক্ট করবো। হ্যাঁ, এই যে কোনো ব্যালেন্স দেখছি না আমি তার যে অ্যাপ্রোচগুলো, সে অ্যাপ্রোচগুলোর মানে একদিকে সে দেখতে পাচ্ছি যে পোলে এই ঘটনাগুলো ঘটছে, অন্যদিকে সে সেটাকে করার চেষ্টা করছে, কিন্তু তা করতে গিয়েও সে বারবার সেই তার যে অতি উৎসাহ ইসরায়েলের ব্যাপারে, সেটা না করলেও কোনো ক্ষতি নেই। হ্যাঁ, সেটা হয়তো তার সেক্রেটারি অফ স্টেট করতে পারে, তার ডিফেন্স সেক্রেটারি করতে পারে, তার আরেকজন করতে পারে, কিন্তু তাকেই যে একবার প্রথমেই সেই অতি উৎসাহ হয়ে একটা কথা বলে ফেলতে হবে, এবং যেটা প্রমাণ করে যে না, তুমি নেই, এই মানে ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট প্যালেস্টাইনিয়ান, ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মুসলিমস, এইটা কিন্তু তাই সে বেরিয়ে আসে। এটা আমি মনে করি একটা প্রবলেম। Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।